আসসালামু আলাইকুম। মেডিকেল হায়ার স্টাডি গ্রুপের পক্ষ থেকে এফসিপিএস পার্ট 1 অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি এর সিলেবাস ডিসকাশনে আপনাদের সাথে আছি আমি ডক্টর আকিদা খানম শান্তা। যেকোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে তার সিলেবাস সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন থাকাটা জরুরি, তাহলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন। প্রথমেই আমরা দেখব যে কি কি টপিকস থেকে কোশ্চেন আসতে পারে। অ্যানাটমি এবং হিস্টোলজি থেকে দেখা যায় যে প্রায় 38 কোশ্চেনের মতো থাকতে পারে, আর যেটা কিনা 76 নাম্বার ক্যারি করে। এই যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ কিছুটা কম বেশি কিন্তু হতে পারে। তো অ্যানাটমি এবং হিস্টোলজির মধ্যে কি কি টপিকস থেকে কোশ্চেন আসে দেখেন, সেটা হচ্ছে অ্যাবডোমেন থেকে আপনার কোশ্চেন আসবে, তারপর হচ্ছে পেলভিক অর্গান থেকে কোশ্চেন আসবে। যেহেতু আমাদের সাবজেক্টটাই হচ্ছে অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, তার মানে পেলভিক অর্গানের যে অ্যানাটমি সেটা আপনাকে খুবই ডিটেলস পড়তে হবে। তারপর হচ্ছে ব্রেস্টের কিছু চেঞ্জ আসে প্রেগন্যান্সিতে, সেগুলো আপনাকে জানতে হবে। হিস্টোলজিটা সাধারণত অবস অ্যান্ড গাইনি রিলেটেড যে হিস্টোলজি, ততটুকু পড়লেই আপনার হবে। তারপর হচ্ছে এমব্রায়োলজি সম্পর্কেও আপনার ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। সেখানে ওজেনেসিস, তারপর হচ্ছে স্পার্মাটোজেনেসিস, ফার্টিলাইজেশন, তারপরে হচ্ছে যে প্রতিটি স্টেপস কখন হয়, টাইম কিরকম লাগে, সব কিছু আপনাকে জানতে হবে। এছাড়াও ডেভেলপমেন্টাল যে অ্যানোমালিগুলো থাকে, সেটা হচ্ছে মেল জেনিটাল সিস্টেম এবং ফিমেল জেনিটাল সিস্টেমের, সেগুলো আপনাকে জানতে হবে। জেনেটিক্স থেকে সাধারণত দেখা যায় যে 2 থেকে 3টি কোশ্চেন আসে, যেটা কিনা 4 থেকে 6 নাম্বারের মতো ক্যারি করে। তো আন্ডারগ্রেডে যে আপনি জেনেটিক্স পড়েছেন সেগুলো পড়লেই হবে, সেই সাথে হচ্ছে জেনেটিক্যাল যে ডিসঅর্ডারগুলো আছে, ডাউন সিনড্রোম, সেগুলোও কিন্তু আপনাকে পড়তে হবে। তারপর হচ্ছে বায়োফিজিক্স থেকেও 2টির মতো কোশ্চেন থাকে, যেটা কিনা 4 নাম্বার ক্যারি করবে। আল্ট্রাসাউন্ড হচ্ছে গাইনি অ্যান্ড অবসের একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। তো কোন ট্রাইমেস্টারে আমরা কেন আল্ট্রাসাউন্ড করব, সেটার ইম্পর্টেন্স কি, কখন করা যাবে যাবে না, সাইড ইফেক্টস কি কি হতে পারে, তারপর হচ্ছে এমআরআই এর সাইড ইফেক্টস, কখন কি কি ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন আছে, এই সব কিছু আপনাকে কিছুটা পড়তে হবে, যাতে বায়োফিজিক্সের পার্টটুকু কভার করার জন্য। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি। আপনি আন্ডারগ্রেডে যে স্ট্যাটিস্টিক্স পড়েছেন সেটা যদি পড়া থাকে, আপনি ওই বই থেকে আবার পড়ে ফেলতে পারবেন, তাহলেই আপনি 3 থেকে 4টি যে কোশ্চেন আসে স্ট্যাটিস্টিক্স থেকে, সেটা আপনি আনসার করতে পারবেন। ফিজিওলজি থেকে কিন্তু হিউজ কোশ্চেন আসে, দেখেন 25 কোশ্চেন, তার মানে হচ্ছে 50 মার্কস। আপনাকে ফিজিওলজি পড়তে হলে প্রতিটি সিস্টেম অনুযায়ী পড়তে হবে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, মানে প্রতিটি সিস্টেমে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে প্রেগন্যান্সিতে, ওইটাকেই আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে আসলে যে ডিটেলস বর্ণনা দেওয়া আছে আমি সবগুলো করছি না, তবে আপনারা যদি চান ফুল সিলেবাসটা, তাহলে আপনি মেডিকেল হায়ার স্টাডি গ্রুপে নক করতে পারেন, আপনাকে ফুল সিলেবাসটা দিয়ে দেওয়া হবে। বায়োকেমিস্ট্রি থেকে দেখেন 10টির মতো কোশ্চেন আসে, যেটা কিনা 20 মার্কস। তার মানে এখানে কি কি থাকে, বায়োকেমিস্ট্রি, বেসিক বায়োকেমিস্ট্রি তো থাকবে, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেগুলো আপনারা আন্ডারগ্রেডে পড়েছেন, তারপর প্রেগনেন্সিতে কোনটা আমাদের বডিতে বেশি প্রয়োজন হয়, এই ধরনের যে কিছু ইম্পর্টেন্স আছে সেগুলো জানতে হবে। তারপর হচ্ছে মেটাবলিজম এবং রেট লিমিটিং যে এনজাইম, সেগুলো সম্পর্কেও জানতে হবে। ফার্মাকোলজি থেকে দেখেন 5টির মতো কোশ্চেন থাকতে পারে, যেটা কিনা 10 মার্কস। আপনি গাইনিওস রিলেটেড যে ফার্মাকোলজি, সেটা আপনাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এছাড়াও বেসিক ফার্মাকোলজি, ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডিনামিক্স আপনাকে কিছুটা পড়ে রাখতে হবে, অর্থাৎ কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। আর গাইনিওপসের মধ্যে আমরা কোন ধরনের মানে ওষুধগুলো সাধারণত ব্যবহার করে থাকি, অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়ালস, অ্যানাস্থেটিক্স, সেগুলো সম্পর্কে ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে এবং সাইড ইফেক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। এন্ডোক্রাইনোলজি থেকেও কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে, যেমন হচ্ছে 10 কোশ্চেন, যেটা কিনা 20 মার্কস ক্যারি করে। অর্থাৎ এন্ডোক্রাইনোলজি আপনারা যেটা আগে পড়েছেন, হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল গ্ল্যান্ড, তারপর হচ্ছে ওভারি, টেস্টিস, সেগুলো থেকে কি কি হরমোন আসে, সেগুলো কিভাবে সিনথেসিস হয়, তারপর হচ্ছে অ্যাডেনাল মেডালা কর্টেক্স, তারপর হচ্ছে ওভারিয়ান হরমোন, প্লাসেন্টাল হরমোন, এই সবগুলাই কিন্তু আপনার এন্ডোক্রাইনোলজির মধ্যে ইনক্লুডেড। তারপর হচ্ছে প্যাথোলজিতে দেখেন হিউজ নাম্বার ক্যারি করছে, 35 কোশ্চেন এবং 70 মার্কস। জেনারেল প্যাথোলজি আপনাকে জানতে হবে, যেটা আপনি আন্ডারগ্রেডে পড়েছেন, সেখান থেকে আপনার অনেক কোশ্চেন আসে, সেই সাথে
আপনার যে গাইনিওপস রিলেটেড যে নিওপ্লাসিয়াগুলো আছে, অর্থাৎ ইউটেরাস, ভ্যাজাইনা, ওভারিতে কি নিওপ্লাসিয়া হয়, এগুলোও আপনাকে ডিটেলস পড়তে হবে, যেটা আপনার ডিসি দত্ত বই থেকে পড়বেন। মাইক্রোবায়োলজি, এখানে আপনাকে বেসিক যে মাইক্রোবায়োলজি সেটা তো পড়তে হবে, সেই সাথে গাইনিওপস রিলেটেড মাইক্রোবায়োলজি, অর্থাৎ আমাদের প্রেগন্যান্সিতে কি ইনফেকশন হতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল কি হয়, কোনগুলো কনজেনিটাল অ্যানোমালি করবে, কোনগুলো ভ্যাজাইনাইটিস, ইউটিআই করবে, এই সম্পর্কে আপনাকে ডিটেলস পড়তে হবে, যেটা আপনি ডিসি দত্ত বই থেকে পড়বেন। ইমিউনোলজি, প্রেগন্যান্সিতে কি ইমিউনোলজিক্যাল চেঞ্জ হয়, তারপরে হচ্ছে বেসিক ইমিউনোলজিটাও কিন্তু আপনাকে জানতে হবে, হাইপার সেন্সিটিভিটি পড়বেন, তারপর হচ্ছে গিয়ে ম্যাটারনাল মায়ের আসলে কি ইমিউনোলজিক্যাল চেঞ্জ হয় সেটাও আসলে ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বিগত বছরেও কোশ্চেন এসেছিল এবং সবসময় আসে, 5টির মতো কোশ্চেন থাকে যেটা কিনা 10 মার্কস ক্যারি করে। তো এই ছিল আমার শর্ট সিলেবাস ডিসকাশন। আপনাদের পুরো সিলেবাসটা প্রয়োজন হলে অবশ্যই আপনারা নক দিবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পিডিএফ। আর আমি শুধু টপিকসগুলো আলোচনা করেছি যে কোন কোন টপিকস থেকে কি ধরনের কিরকম নাম্বারের কোশ্চেন আসতে পারে। এখন আপনাদেরকে স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করবেন ডক্টর সামান্তা আপু। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল হায়ার স্টাডিজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমার ক্লাসের টপিক হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাশন। আমি ডক্টর সামান্তা মেহেরি, কারেন্টলি ডিজিও কোর্সে আছি বিএসএমএমইউ তে। তো আমি প্রথমে এখানে মোস্ট কমন কোয়েশ্চেন্স যেগুলো প্রতিনিয়ত আসে, লাস্ট 2-3 ইয়ার্সে যে কোয়েশ্চেন গুলো কমনলি এসেছিল সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। সব টপিক তো আসলে একদিনে কভার করা পসিবল না, আমি আজকে কিছু কমন টপিক গুলো এনেছি। আপনারা যখন ব্যাচে ভর্তি হবেন তখন টপিক ওয়াইজ প্রত্যেকটা কোয়েশ্চেন এভাবে ডিসকাস করা হবে। তো আমি আমার ফার্স্ট কোয়েশ্চেনে আসি। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস উইথ ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাস থেকে ইনভেরিয়েবলি প্রতিনিয়ত প্রতি বছর একটা কোয়েশ্চেন অবশ্যই দিবে। ফাইব্রয়েড ইউটেরাস যেমন হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড ইউটেরাস, বা হোয়াট আর দ্য ডিজেনারেশন অফ ফাইব্রয়েড ইউটেরাস। এবারে গতবার যেটা এসেছিল সেটা হলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস উইথ ফাইব্রয়েড ইউটেরাস। আমরা যদি এটা দেখি, এটা হলো আপনার দত্ত থেকে গাইনি দত্ত, চ্যাপ্টার 20, পেজ 257-এর একটা চার্ট। ওই চার্ট থেকে আমি এটা নিয়েছি, আর কোয়েশ্চেনটা হুবহুব আপনার এই চার্ট থেকেই দিয়েছিল। এখন কথা হলো, একটা ফাইব্রয়েড ইউটেরাস হলে আমাদের পেলভিক অর্গানসে কি কি ধরনের চেঞ্জেস আসবে। হুম। সো ফার্স্টে আসি, আমাদের পেলভিক অর্গান যেটা মোস্ট কমন সেটা হলো ইউট্রাস। ইউট্রাসের মধ্যে যখন ফাইব্রয়েড হয় তখন কি হয়, ইউট্রাসের শেপটা ডিস্টর্টেড হয়ে যায়, এসিমেট্রিক্যাল হয়ে যায়। হ্যাঁ। তারপরে মায়ো হাইপারপ্লেশিয়া হয়ে যাবে। তারপরে ওখানকার যে ভেনাস প্লেক্সাস গুলা, ভেনাস প্লেক্সাসের ডাইলেটেশন কনজেশন হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাজ আ রেজাল্ট এন্ডোমেট্রিয়ামটা কি হয়ে যাবে, ঠিক সবকিছু লেখা আছে। হ্যাঁ, অ্যাজ আ রেজাল্ট কি হবে, এন্ডোমেট্রিয়াম বিকামস থিক, কনজেস্টেড অ্যান্ড ইডিম্যাটাস। হ্যাঁ। এরপরে কি হবে, এগুলো সবকিছু হয়ে নেক্রোসিস উইথ এভিডেন্স অফ ইনফেকশন। ঠিক আছে, এটা হচ্ছে ইউট্রাসের মধ্যে চেঞ্জ। ইউট্রাসটা ডিস্টর্টেড হবে, এসিমেট্রিক্যাল হবে, সামটাইমস ইউনিফর্মও থাকতে পারে, মায়ো হাইপারপ্লেশিয়া হবে। হ্যাঁ, ফিচার্স অফ অ্যানোভুলেশন, তারপর ডায়ালেটেশন অ্যান্ড কনজেশন অফ দ্য মায়োমেট্রিয়াল এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস, যেটা আমি বললাম এগুলো। আচ্ছা, ইউট্রাসের পরে কি আসে, টিউব। টিউবের মধ্যে কি হয়, টিউবাল ইনফেকশন, এটা হচ্ছে 15% মোস্ট কমন। টিউবের পরে কি আসে, ওভারি। ওভারিজ গুলো কি হয়, ওভারি এনলার্জ হতে পারে, কনজেস্টেড হতে পারে, অ্যান্ড মাল্টিপল সিস্ট হয়ে যাবে ওভারিতে। এরপরে কি, ইউরেটার। ইউরেটারের মধ্যে দুটো জিনিস আমরা মনে রাখবো, হাইড্রো ইউরেটার হতে পারে অথবা হাইড্রোনেফ্রোসিস হতে পারে। তারপর হচ্ছে এন্ডোমেট্রিওসিস এন্ড অ্যাডেনোমায়োসিস, এই দুইটা হবে। ঠিক আছে, সাথে হলো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। যদি একটা কার্সিনোমা আমরা মনে রাখি ফাইব্রয়েডের সাথে কোনটা অ্যাসোসিয়েটেড, তাহলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা দেখি কি কি অপশনস ছিল আমাদের। এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, টিউবাল ব্লক, ওভারিয়ান কার্সিনোমা এন্ড ফলিকুলার সিস্ট। আমরা চার্টে কি পড়লাম, এন্ডোমেট্রিওসিস ট্রু, এন্ডোমেট্রিওসিস ট্রু, পাশাপাশি যদি অ্যাডেনোমায়োসিস থাকতো সেটাও ট্রু হতো। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ট্রু। টিউবাল ব্লক, টিউবাল ব্লক কিন্তু ফলস, বিকজ আমরা কি দেখলাম, টিউবাল ইনফেকশন। হ্যাঁ, টিউবাল ইনফেকশনটা হচ্ছে 15%। ওভারিয়ান কার্সিনোমা ফলস, বিকজ কার্সিনোমা যদি হয় তাহলে সেটা হবে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তারপর হচ্ছে ফলিকুলার সিস্ট অফ দা ওভারি, এটা কিন্তু ট্রু, বিকজ আমরা পড়েছি ওভারির মধ্যে মাল্টিপল সিস্ট হতে পারে।
তাহলে এটা ছিল লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। তো এন্ডোমেট্রিওসিস ট্রু, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ট্রু, সাথে হলো এখানে টিউবাল ব্লক না টিউবাল ইনফেকশন হবে, ওভারিয়ান কার্সিনোমা ফলস, ফলিকুলার সিস্ট অফ দ্য ওভারি ট্রু। নেক্সট টপিক হলো হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য ফাইব্রয়েড। এটাও ইনভেরিয়েবলি আসে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে এই চারটা পড়তে হবে। এই চারটা যদি আমরা পড়ি তাহলে আমরা কিন্তু এখানে দুটা কোয়েশ্চেন পেয়ে যাব। একটা হলো হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ফাইব্রয়েড, আর একটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ডিজেনারেশন অফ ফাইব্রয়েড। এই দুইটাই চার্ট কিন্তু পাশাপাশি কোয়েশ্চেন দিয়ে দেয়, এমসিকিউ হিসাবে দেয় এবং সিঙ্গেল বেসড আনসার হিসাবেও দেয়। তো কমপ্লিকেশন যদি আমরা পড়ি, মোস্ট কমন আর নাম্বার ওয়ান কমপ্লিকেশন হলো ডিজেনারেশন। এরপরে কি হয়, নেক্রোসিস, ইনফেকশন। তারপর হলো সার্কোমেটাস চেঞ্জ মানে ম্যালিগনেন্সি, এটা খুবই রেয়ার। এরপরে হচ্ছে টর্শন, হেমোরিজ। হেমোরিজ কিন্তু ইন্ট্রাক্যাপসুলার হতে পারে অথবা ইন্ট্রাপেরিটোনিয়াল। হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল কিভাবে হয়, ফাইব্রয়েডের উপরে যেই সারফেস ভেইন গুলো থাকে ওগুলো রাপচার হয়ে যায়। এরপরে কি হচ্ছে, পলিসাইথেমিয়া। Polycythemia due to hemopoietic function of the tumor and altered hemopoietic function of the kidney through urinary pressure. ঠিক আছে। তো লাস্ট বার এটা এসেছিল যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য ফাইব্রয়েড। দেখেন, যদি এটা মাল্টিপল চয়েস আসতো তাহলে কিন্তু সবগুলাই ট্রু হতো। ডিজেনারেশন ট্রু, নেক্রোসিস ট্রু, ইনফেকশন ট্রু, টর্শন ট্রু, হেমোরেজও কিন্তু ট্রু। যেহেতু মোস্ট কমন এবং এসবিএ, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা চুজ করতে হবে। মোস্ট কমন কোনটা হবে, তাহলে ডিজেনারেশন। ঠিক আছে। এখন ডিজেনারেশনের আবার কিছু টাইপস আছে, এখানে যেটা লেখা হায়ালিন, এটা 65%, এটা মোস্ট কমন। তারপরে হলো সিস্টিক, ফ্যাটি, ক্যালসিফিক, রেড এবং নেক্রোসিস। রেডটা হচ্ছে রেয়ার, কিন্তু রেডটা কিন্তু মোস্ট কমন ইন প্রেগনেন্সি। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন চলে আসে যে মোস্ট কমন ডিজেনারেশন অফ ফাইব্রয়েড ইন প্রেগনেন্সি, তখন কিন্তু রেড ডিজেনারেশনটা ট্রু হবে। তো দেখি আমরা, এই যে দেখেন এসবি আকারে কোয়েশ্চেনটা দিয়েছিল, মোস্ট কমন টাইপ অফ ডিজেনারেশন অফ ফাইব্রয়েড। এই সবগুলোই কিন্তু ডিজেনারেশন, যদি এটা এমসিকিউ আসতো সবগুলোই কিন্তু ট্রু হতো। হায়ালিন, সিস্টিক, ফ্যাটি, ক্যালসিফিক, রেড এবং নেক্রোসিস। যেহেতু মোস্ট কমন এবং এসবিএ, আমাদের চুজ করতে হবে হায়ালিন, বিকজ আমরা চার্টে দেখেছি যে হায়ালিনটা হচ্ছে মোস্ট কমন, 65%। ঠিক আছে। আর আমি যেটা বললাম যে রেডটা মোস্ট কমন না, হ্যাঁ, কিন্তু এটা মোস্ট কমন ইন প্রেগনেন্সি। যদি এখানে লেখা থাকতো প্রেগনেন্সি মোস্ট কমন টাইপ অফ ডিজেনারেশন অফ ফাইব্রয়েড ইন প্রেগনেন্সি, তখন আমরা রেডটাকে ট্রু দিতাম। সামনে কন্টিনিউ করার আগে আমি বলি, আমাদের এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য রিভাইজড লং ব্যাচ শুরু হতে যাচ্ছে সার্জারি, গাইনি অ্যান্ড পেডিয়াট্রিক্স এর জন্য। এটা শুরু হবে হচ্ছে 7 অগস্ট থেকে। এখানে আপনাকে টপিক ওয়াইজ লেকচার নেওয়া হবে, সাথে ওই টপিকের এক্সাম নেওয়া হবে। টোটাল লাইফ এক্সাম থাকবে, রিভিউ এক্সাম থাকবে এবং পরীক্ষার আগে দিয়ে মক টেস্ট থাকবে। এটা হচ্ছে এখন আপনি যদি অ্যাডমিশন নেন তাহলে 20% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। সাথে আমাদের আরো কিছু ব্যাচ স্টার্ট হবে। এটা হচ্ছে রেসিডেন্সি ক্র্যাশ ব্যাচ স্টার্ট হবে, ডিপ্লোমা ব্যাচ স্টার্ট হবে। আপনার যদি অ্যাডমিশন নিতে চান তাহলে এখনই নিয়ে নিবেন, বিকজ আপনি এখন নিলে 20% ডিসকাউন্টটা পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হলো সেক্স ফর স্ট্রমাল টিউমার অফ দ্য ওভারি, মানে ওভারিয়ান টিউমার। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা আসলে এমবিবিএস লেভেলে অনেক পড়ে আসছি। এই চার্টটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চার্টটা পড়লে অনেক কোশ্চেনের আনসার আমরা কিন্তু পেয়ে যাব। ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন গ্রসলি যদি আমরা বলি, ওভারিয়ান টিউমার তিন রকমের। একটা হচ্ছে এপিথেলিয়াল টিউমার, এটা হচ্ছে মোস্ট কমন, 60 to 70%। এরপরে জার্ম সেল টিউমার, যেটা 20 থেকে 25%। এবং সেক্স স্পট স্ট্রমাল টিউমার, যেটা 6 থেকে 10%। একটা কোশ্চেন কিন্তু এভাবেও দিয়ে দেয় যে মোস্ট কমন ওভারিয়ান টিউমার, তখন অনেক কিছু থাকে। যদি আপনি দেখেন এপিথেলিয়াল টিউমার, সেটাকে আপনি ট্রু দিবেন, বিকজ এপিথেলিয়াল টিউমার আমরা দেখলাম যে 60 থেকে 70%। ঠিক আছে। তো ক্লাসিফিকেশন গুলোকে মুখস্থ করে নিতে হবে। এপিথেলিয়াল টিউমারের মধ্যে কি কি আছে, সেরাস টিউমার, মিউসিনাস টিউমার, ব্রেনার টিউমার, এন্ডোমেট্রিয়য়েড টিউমার, মিসোনেফ্রিয়য়েড টিউমার অথবা ক্লিয়ার সেল টিউমার, এগুলা। তারপর জার্ম সেল, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ইদার কোশ্চেন দিবে যে হোয়াট আর দ্য জার্ম সেল টিউমার অফ দ্য ওভারি, তখন আনসার দিতে হবে ডিসজার্মিনোমা, হ্যাঁ, ইয়োক স্যাক টিউমার, এমব্রায়োনাল সেল কার্সিনোমা,
পলিএমব্রায়োমা, কোরিওকার্সিনোমা, টেরাটোমাটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় অপশনে থাকে। তারপরে হলো ডার্ময়েড সিস্ট, হ্যাঁ এটাও কিন্তু অপশনে থাকে। ডার্ময়েড সিস্ট যদি আপনি দেখেন, টেরাটোমা ডার্ময়েড সিস্ট কিন্তু একই। টেরাটোমাটা হচ্ছে ডার্ময়েড সিস্ট আর টেরাটোমা, ম্যাচিওর টেরাটোমাকে আমরা ডার্ময়েড সিস্ট বলি, আর ইমম্যাচিওর টেরাটোমা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন। এরপরে কি সেক্স কড টিউমার। সেক্স কড টিউমারের মধ্যে কি কি আছে? গ্রানুলোসা সেল টিউমার, তারপরে হচ্ছে থিকোমা, ফাইব্রোমা, অ্যান্ড্রোব্লাস্টোমা, সার্টোলি সেল টিউমার, সার্টোলি লেডিক সেল টিউমার, হাইলাস সেল টিউমার। এটা ভালো মতো করতে হবে, মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে, বিকজ এই এই চার থেকে অনেকগুলো কোয়েশ্চেন প্রায় আসে। এখানে কোনটা দিয়েছে? গতবার দিয়েছে হলো সিক্স কড টিউমার অফ দ্য ওম। সিক্স কড গুলো কোনটা? এই যে এই এই লাস্টেরটা, ঠিক আছে। তাহলে দেখি, সেরাস টিউমার, ডিসজার্মিনোমা, ব্রেনার টিউমার, গ্রানুলোসা সেল টিউমার, টেরাটোম। আচ্ছা এবার আসি সেরাস টিউমার। সেরাস টিউমারটা কিন্তু ফলস হবে, বিকজ সেরাস টিউমার হলো যে এপিথিলিয়াল টিউমার, ঠিক আছে। এপিথিলিয়াল টিউমারের মধ্যে কিন্তু সেরাস টিউমার কম। এরপরে কি ডিসজার্মিনোমা, এটা ফলস, এটা জার্ম সেল টিউমার। ব্রেনার টিউমারও ফলস। ব্রেনার টিউমার কোনটা? ব্রেনার টিউমার কিন্তু এপিথিলিয়াল টিউমার, ঠিক আছে, এই যে ব্রেনার টিউমার। তাহলে ট্রু কোনটা? গ্রানুলোসা সেল টিউমার। টেরাটোমাও কিন্তু আপনার জার্ম সেল টিউমারের মধ্যে, যে আমি বললাম টেরাটোমা কিন্তু অপশনে দিয়ে দিই, টেরাটোমা জার্ম সেল। সো এটা যেহেতু এসবিএ, আমাদের একটা ট্রু হবে, সেটা হচ্ছে গ্রানুলোসা সেল টিউমার, এটা হচ্ছে সেক্স কড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিক হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বোথ মাইক্রোবায়োলজি প্লাস ক্লিনিক্যাল গাইনোকোলজির মধ্যে অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে ইনভেরিয়েবলি কোয়েশ্চেন তো প্রতি বছরই অবশ্যই থাকবে। এটা পড়ার জন্য আমরা যদি এই চারটা মুখস্থ করি, তাহলে আমরা অনেকগুলো কোয়েশ্চেন, 2 থেকে 3টা কোয়েশ্চেনের আনসার এই চার্টের মধ্যেই চলে আসে। কি আসে? কোনগুলা হাই রিস্ক টাইপ আর কোনগুলা লো রিস্ক টাইপ, হাই রিস্ক গুলা কি কি ডিজিজ করে এবং লো রিস্ক গুলা কি কি ডিজিজ করে। এই চারটা মুখস্থ করলে মোটামুটি আমরা অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দিতে পারবো। সো আসেন ফার্স্টে আমরা দেখি হাই রিস্ক টাইপ। হাই রিস্ক গুলোর মধ্যে কোনগুলো আছে? 16, 18, 31, 33, 35, এগুলা, ঠিক আছে। হাই রিস্ক কি ডিজিজ করে? সিএসআরভিক্স আমরা সবাই জানি। তারপর হচ্ছে অ্যানোরেক্টাল, এনাস অ্যানোরেক্টাল বা এনাসের কার্সিনোমা, পেনিস, ভালভা, ভাজাইনা, ঠিক আছে। এটা হচ্ছে হাই রিস্ক করে। আলাদাভাবে অনেক সময় দিয়ে দেয় যে সিএসআরভিক্স কোন মানে কোন গ্রুপ গুলো করে, এটা হচ্ছে আমরা মনে রাখি যদি 16 আর 18, ঠিক আছে। তারপর লো রিস্ক কোনগুলা? লো রিস্কের মধ্যে হচ্ছে 1, 4, 6, 11, 42, 43, 44। লো রিস্ক কি ডিজিজ করে? স্কিন ওয়ার্স অথবা প্লান্টার ওয়ার্স। 1 আর 4 করে স্কিন ওয়ার্স অথবা প্লান্টার ওয়ার্স। আর জেনিটাল ওয়ার্স, কন্ডাইলোমা, একিউন্টাম, এটা পরে হলো 6 আর 11। এভাবে কিন্তু আলাদা করে কোয়েশ্চেন দেয় যে কোন কোন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্কিন ওয়ার্ড করে, কোন কোন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জেনিটাল ওয়ার্ডস করে, তখন কিন্তু এই নাম্বারস গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি কি কোয়েশ্চেন করেছিল। লাস্ট ইয়ারের কোয়েশ্চেন ছিল হলো লো রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা কিন্তু এমসিকিউ হিসাবে ছিল। তো লো রিস্ক গুলো কোনগুলো? আমরা যেটা পড়লাম এখান থেকে হলো 16 তো হাই রিস্ক, ফলস। সো 6 ট্রু হবে, 18 ফলস, 11 ট্রু, 31 ফলস। 31 কিন্তু হাই রিস্ক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি বলি যে আমাদের এফসিপিএস পার্ট 1 গাইনি এন্ড অবস ব্যাচের মধ্যে যে ক্লাসগুলো শুরু হবে, যেটা আমি বললাম যে 7 অগস্ট থেকে শুরু হবে। তো এখানে সব শিডিউল গুলো সুন্দর মতো দেওয়া আছে। প্রথমে মাইক্রোবায়োলজি দিয়ে স্টার্ট হবে। 7 তারিখ ইমিউনোলজি, স্টেরিলাইজেশন এন্ড হসপিটাল ইনফেকশন, এই টপিকটা পড়া হবে। প্রত্যেকটা টপিক পড়ানোর পরে আলাদা করে টপিক ওয়াইজ এক্সামও হবে আমাদের, আমি যেটা আগে দেখিয়েছিলাম। তো এরকম করে সব শিডিউল গুলো সুন্দর মতো গুছানো আছে, হ্যাঁ। আর আমাদের মেন্টরসরা তো অলওয়েজ আছে আপনাদের সাথে, কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে মেন্টরসদেরকে অবশ্যই আপনি নক দিবেন, ওনারা আপনাকে অবশ্যই হেল্প করবেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কজিং জেনিটাল ওয়ার্স, যেটা আমি বলে দিলাম। হ্যাঁ বলেছিলাম কিন্তু যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কজিং জেনিটাল ওয়ার্স, কজিং প্লান্টার ওয়ার্স, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কজিং স্কিন ওয়ার্স, এভাবে কিন্তু আলাদা করে এমসিকিউ কোশ্চেন দিয়ে দেয়। তো এখানে ছিল জেনিটাল ওয়ার্স। তো আমরা জানি জেনিটাল ওয়ার্স কিন্তু লো রিস্ক, যেটা লো রিস্ক টাইপ হচ্ছে জেনিটাল ওয়ার্স করে। তো লো রিস্ক গুলো কোনগুলা? 6 আর 11। হ্যাঁ, তো 6 আর 11 ট্রু হবে, বাকিগুলো ফলস, বিকজ বাকিগুলো হচ্ছে হাই রিস্ক। হ্যাঁ,
আর হাই রিস্ক ভেরিয়েন্ট গুলা কি কি করে এটা মনে রাখতে হবে। আমি যেটা আগে বলেছিলাম, ওরা করে হলো কার্সিনোমা গুলা, বেসিক্যালি কার্সিনোমা সার্ভিক্স, অ্যানোরেক্টাল রিজিয়ন, পেনিস, ভালভা, ভাজাইনা। ঠিক আছে, যেহেতু এখানে জেনিটাল ওয়ার্ডস বলেছি, জেনিটাল ওয়ার্ডস কিন্তু লো রিস্করা করে। সো থ্যাংক ইউ আমার ক্লাসটি শোনার জন্য। এই কম সময়ে আমি আসলে জাস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো আপনাদের সাথে ডিসকাস করেছি। আর সামনে যখন আপনি কোর্সে আমাদের যেই ব্যাচে ভর্তি হবেন, সেখানে আশা করি আরো ডিটেলস এ টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আরো ডিটেলস এ কোয়েশ্চেন গুলো ডিসকাস করে নিব। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের টপিক ডিসকাশন হবে হলো হাউ টু টেক প্রিপারেশন অ্যান্ড হোয়াট মেডিকেল হায়ার স্টাডি অফার্স। ডক্টর ঋতু আপু ক্লাস নিবে। সো আমি আপুকে রিকোয়েস্ট করবো প্রসিড করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। ধন্যবাদ পূর্ববর্তী দুইজন মেন্টরকে যারা এফসিপিএস পার্ট অন প্রিপারেশনের সিলেবাস ডিসকাশন করেছেন এবং প্রিভিয়াস এফসিপিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। খুব সুন্দর এবং গোছানো আলোচনা হয়েছে। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডক্টর আরাফাত জাহান ঋতু। আমি এফসিপিএস পার্ট অন করেছি গাইনেন অপসে এবং ফেজে রেসিডেন্ট হিসেবে রয়েছি বিএসএমএমইউতে গাইনেন অপসে এবং মেডিকেল হায়ার স্টাডির মেন্টর হিসেবে রয়েছে। তো আমি এখন আলোচনা করব যে আপনারা কিভাবে একটা কমপ্লিট প্রিপারেশন নেবেন, সিলেবাস এবং প্রিভিয়াস প্রশ্ন এটা নিয়ে আলোচনা পরে কিভাবে আপনারা শুরু থেকে একটা গোছানো প্রস্তুতি নেবেন এবং আমরা মেডিকেল হায়ার স্টাডির টিম কিভাবে আপনাদেরকে এই প্রিপারেশনটাকে এগিয়ে দিতে সাহায্য করতে পারি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো এফসিপিএস পার্ট অন একটা ডিগ্রি, যে ডিগ্রিটা খুব আমাদের সবার কাছে খুব পছন্দের একটা ডিগ্রি এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো এফসিপিএস পরীক্ষাটা আপনার ক্লিনিক্যাল এবং বেসিকের মধ্যে একটা কোরিলেশনের পরীক্ষা। আপনি কতটা কোরিলেট করতে পারবেন। প্রশ্নগুলো আপনারা দেখবেন, প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন, আমাদের আর্কাইভের প্রশ্নগুলো দেখবেন, তাহলেই বুঝবেন যে এটা যে বেসিক সাবজেক্টের সাথে ক্লিনিক্যাল সাবজেক্টের একটা কোরিলেশনের মতো প্রশ্নগুলো হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে? বেসিক প্রিপারেশনটা নিতে হবে খুব ভালোভাবে। 2 নাম্বার কি সলভ করতে হবে টেক্সট বুক। আমাদের টেক্সট বুকের মধ্যে আমরা অবস্টেটিক্স দত্ত বই এবং গাইনি থেকে দত্ত বই আমরা পড়ি। এছাড়া জেপকোট বইটা থেকেও প্রশ্ন হয়ে থাকে। তো আমরা দত্ত বইটা খুব ভালোভাবে সলভ করব। দত্ত বইটা স্টুডেন্টদের জন্য পড়ার জন্য খুব বেশি সহজ বলবো না, সহজ জেপকোটের চেয়ে। তো আমরা দত্ত বইটা খুব ভালোভাবে সলভ করব এবং জেপকোটের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো টেক্সট বুকটা অ্যাপ্রোপ্রিয়েটলি সলভ করতে হবে। ফিক্সড টাইম ফর এভরি ইউনিট অফ প্রিপারেশন। আমরা যে এখন আজকে থেকে যে ব্যাচগুলো শুরু করছি, ধরেন আমরা প্রথম দিকে যদি আমরা বেসিক লেকচারগুলো থেকে শুরু করি, ধরেন আমরা শুরু করছি ফিজিওলজির যে কোনো একটা রেনাল ফিজিওলজি দিয়ে আমরা একটা লেকচার শুরু করলাম। তো আপনাকে আমরা টাইম দিলাম যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আপনি পড়বেন। মঙ্গলবারে একটা পরীক্ষা হবে, পরীক্ষার ডেটও কিন্তু ফিক্সড, ওই 12 ঘন্টার মধ্যে আপনি পরীক্ষা দিবেন। তো এক্ষেত্রে আপনি ওই মাঝখানের 3 দিনের 2 দিন পুরো টপিকসগুলো পড়লেন এবং লাস্টের দিনটা কোশ্চেন সলভের জন্য রাখবেন। প্রপারলি প্রত্যেকটা টাইম আপনি ধরে ধরে আগাবেন, একটা টাইমও যেন আপনি টাইমটাকে প্রপার ইউটিলাইজ করার কথা আমি বলছি। তো ফিক্সেস টাইম ফর এভরি ইউনিট অফ প্রিপারেশন, যাতে কোশ্চেন সলভ করাটাও একটা হাতে থাকে, পড়াটাও হাতে থাকে এবং পরীক্ষা দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি ধরেন যে কোনো কারণে পড়াশোনাটা করতে পারলেন না, প্রিপারেশনটা নিতে পারলেন না এই পরীক্ষাটার জন্য, কিন্তু আপনি কি করবেন? আপনি পরীক্ষার দিন পরীক্ষাটা দিবেন। আপনি পারেন না পারেন পরীক্ষাটা দিবেন। পরীক্ষা দিয়ে পরের দিন আমাদের যে পরীক্ষার আনসারে যে সলভ থাকে ওইটার এক্সপ্লেনেশনগুলো দেখবেন। তাহলে হবে কি যে আমরা পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিয়ে থাকি। তো তাহলে দেখবেন যে গুরুত্বপূর্ণ টপিকসগুলোর একটা ধারণা আপনার চলে আসবে। সলভ প্রিভিয়াস কোশ্চেন।
প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করা কেন গুরুত্বপূর্ণ বলবো, এফসিপিএস পার্ট 1-এ প্রশ্ন রিপিটেশনের পরিমাণ কম, তারপরও প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে আপনার ধারণা হবে যে এফসিপিএস পার্ট 1-এর জন্য আপনি কোন কোন টপিকসগুলো পড়বেন। অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনাকে দেখতেই হবে এবং সলভ করতে হবে, তাহলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনার একটা ধারণা হবে। আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়ার জন্য এফসিপিএসে তো সাধারণত কোশ্চেনগুলো পাওয়া যায় না, তো কিছু রিকল বা মানুষ মুখে মুখে যেগুলো চলে আসছে ওরকম ভাবে আমরা কোচিং থেকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে পারি, এবং আপনারা আমাদের যে আর্কাইভ রয়েছে, মেডিকেল হায়ার স্টাডির যে আর্কাইভ, 25,000-এর বেশি কোশ্চেন রয়েছে এখানে। প্রায় 2018-19 সাল থেকে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করছি, তো সেই সলভ কোশ্চেনগুলোর একটা আর্কাইভ রয়েছে। আমি আর্কাইভ নিয়ে একটু আলোচনা করব। সেই আর্কাইভের কোশ্চেনগুলো যদি আপনারা সলভ করেন, একটা টপিকস আপনি পড়লেন, যেমন সেল ইনজুরি পড়লেন, সেল ইনজুরি নিয়ে আর্কাইভে যতগুলো প্রশ্ন আছে আপনি লাস্টের দিন ওইটা সব দেখে ফেললেন, তাহলে আমার ধারণা আপনার আর কোনো কোশ্চেন বাদ থাকবে না। টেক এক্সাম ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এটা বলেছি যে আমাদের একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে আপনি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। না পড়েন আমি বলবো যে পরীক্ষাটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনের 40 থেকে 50% প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে। সেট টাইম ফর রিভিশনের জন্য টাইম কেন রাখতে বলবো, যে আমরা প্রথম 4 মাসের মধ্যে হচ্ছে সিলেবাসটা পুরোপুরি পড়বো, এরপরে আমরা কিন্তু আবার রিভিশনের জন্য টাইম রাখবো। লাস্টের 1 মাসটা রিভিশনের জন্য আপনি টাইম রাখবেনই, কারণ লাস্টের 1 মাসটাই যেগুলো পড়ে আসছেন এগুলো কিন্তু আপনি আবার ভুলে যাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে শেষের অংশটা খুব গুরুত্বপূর্ণ। শেষের 1 মাসটাতে আপনি ওইটা আবার পড়লে আপনার মাথায় হচ্ছে জিনিসটা থাকবে। এরপর সেই বেসিক প্রিপারেশন আপনি কোথা থেকে নেবেন? বেসিক প্রিপারেশন হচ্ছে আমরাই আপনাকে প্রোভাইড করব। আমাদের যে প্রত্যেকটা লেকচারের সাথে আমরা আপনাকে একটা পিডিএফ প্রোভাইড করব, সেই পিডিএফটা পড়লে এনাফ। আমি বলবো যে এর বাইরে আর কিছু দরকার হয় না। তারপরও যদি আপনি বেসিকের কোনো বই পড়তে চান, যেমন আপনি যখন প্যাথোলজি প্রিপারেশন নেবেন, প্যাথোলজির জন্য রবিন্স রয়েছে, রবিন্স পড়াটা বলবো না যে পুরোটা আপনি পড়তে পারবেন। রবিন্সের প্রথম যে 4-5টা চ্যাপ্টার রয়েছে, ওই 4-5টা চ্যাপ্টার একটু দেখতে হয়। এরপর ধরেন আপনি রবিন্স পড়তে পারলেন না, তাহলে কি হবে, আমাদের লেকচারগুলো এভাবে হয়েছে যে মেইন বই থেকেই করা, তো আপনি ওটা না পড়তে পারলে শুধু ইম্পর্টেন্ট বক্সগুলো দেখলেন, ছবিগুলো দেখলেন, তাহলেও দেখা যাবে যে প্রিপারেশন অনেকটা হয়ে যাবে, কারণ বক্স থেকে অনেক সময় প্রশ্ন আসে, ছবি থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো এখানে বলা হয়েছে সলভ ইম্পর্টেন্ট বক্স ফ্রম দ্য বেসিক বুকস। এরপর আমাদের এমএসসির আর্কাইভের যে বেসিক যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সলভ করবেন, আর সলভ প্রিভিয়াস কোশ্চেন ফ্রম দ্য প্রিভিয়াস যে বেসিক কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে এফসিপিএস না, শুধুমাত্র রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষার যে প্রশ্ন হয়েছে সেগুলো সলভ করবেন। এরপর আসি যে ক্লিনিক্যালের জন্য আমরা সাধারণত একদম লেটেস্ট অবস্টেটিক্স তত্ত্ব এবং গাইনি তত্ত্ব পড়াবো, এবং আমরা একটা সিলেবাস রুটিন দিব যে আমরা কিভাবে আমরা ক্লিনিক্যালটাও নিব, কারণ ক্লিনিক্যালটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল থেকেই দেখা যায় যে প্রশ্নটা বেসিকের সাথে রিলেট করে ক্লিনিক্যাল থেকে আসবে। তো এই যে বই থেকে আমরা এমফেসাইজ অন হাইলাইটেড লাইনস, বইয়ের যে হাইলাইটেড লাইনগুলো রয়েছে এগুলোর প্রতি গুরুত্ব দিব। রিড এভরি বক্স চার্ট, এছাড়া ভিতরে তো অবশ্যই পড়তেই হবে। দেখেন এমসিকিউর প্রশ্নগুলো ডিরেক্ট বক্স থেকে আসতে পারে, বইয়ের হাইলাইটেড লাইনগুলো থেকে আসে, ইম্পর্টেন্ট টপিকস থেকে আসে। ইম্পর্টেন্ট টপিকস দেখবেন যে টপিক্সটা বারবার কিন্তু রিপিট হয়, যেমন একটোপিক প্রেগনেন্সি থেকে হচ্ছে একটা বা দুইটা প্রশ্ন আপনি পাবেনই, তো হচ্ছে ওই টপিক্স আপনি বাদ দিতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে এরকম কিছু ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, এগুলো থেকে এমসিকিউ বা এসবিএ আসবেই। রিলেটেড টু বেসিকের সাথে কোরিলেট করে আসবে, মানে আপনার আসবে যে ইসিজি চেঞ্জেস ইন প্রেগনেন্সি, মানে এমন একটা বেসিকের টপিক থেকে আপনার প্রেগনেন্সির সাথে রিলেট করে, মানে সব কিছু ক্লিনিক্যালের সাথে রিলেট করে আসবে এরকম।
এসবিএও ডিরেক্ট বক্স থেকে আসতে পারে, বেশিরভাগ এসবিও আসে সিনারিও বেসড, মানে আপনাকে একটা সিনারিও দিল যে ধরেন 23 বছরের একটা মেয়ে আসছে আপনার কাছে আউটডোরে, তো তার হচ্ছে অনেক দিন ধরে অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাওয়া গেছে, আপনি আউটডোরে একটা আলট্রাসোনোগ্রাম দিলেন, আলট্রাসোনোগ্রামে দেখা গেল একটা ওভারিতে মাস আছে, এই ওভারিয়ান মাসটা হচ্ছে একটু ক্যাপসুলেটেড, এটার ভিতরে হচ্ছে আপনার পার্টলি অ্যালবুম মানে একটু মিউকাস এটা হচ্ছে ইউনিল্যাটারাল, তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে মনে হচ্ছে আলট্রাসোনোগ্রামে যে এটার ভিতরে একটু সলিড ম্যাটেরিয়ালস রয়েছে, বা এটার ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো ইনহোমোজেনাস, তাহলে আপনার একটা ধারণা হবে। তারপর বলবে যে ডায়াগনোসিসটা কি, তাহলে আপনার একটা ধারণা হবে যে ডায়াগনোসিসটা তাহলে এটা কি ডার্ময়েড সিস্ট নাকি সিম্পল সিস্ট নাকি গ্রানুলোর সেল টিউমার, মানে কোনটা, এটা আপনারা বই পড়লে ধীরে ধীরে এরকম একটা সিনারিও দিলে বুঝবেন। দুই একটা জিনিস এরকম সিনারিওতে একটা জিনিসকে বলবে যে এই জিনিসটা, ওই একটা লাইন দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে এটা বোঝাচ্ছে। যেমন যদি বলে যে এটাতে একটা কফি বিন নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে, কফি বিন নিউক্লিয়াস সবসময় হচ্ছে আপনি পাবেন গ্রানুলোসা সেল টিউমারে, তো ওই গ্রানুলোসা সেল টিউমারটা তখন আপনার মাথায় চলে আসবে, মানে আপনি এছাড়া আর কোথাও পাবেন না। তারপর অ্যাডভান্সড সিনারিও বেসড কোশ্চেন, অ্যাডভান্স সিনারিও বেসড কোশ্চেন মানে আপনাকে অনেক বড় একটা সিনারিও দিবে, তারপর দিয়ে বলবে কোশ্চেনটা তার সাথে রিলেটেড, কিছুটা রিলেটেড বা কিছুটা রিলেটেড না। যেমন অনেক বড় একটা সিনারিও দিয়ে তারপর হচ্ছে বলবে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কি কি অ্যাবজর্পশন হয়, মানে সিনারিওটার সাথে অনেক সময় কানেকশন থাকেও না, এরকমও অ্যাডভান্স সিনারিও দিয়ে থাকে। তারপর রিলেটেড টু বেসিকের সাথে রিলেশন করেও এসবিএ আসে। তো মোটামুটি এসবিএ গুলো বেশিরভাগই হচ্ছে সিনারিও বেসড, ধরেন অর্ধেক এসবিএ এর মধ্যে 30টা বা 35টা এসবিএ হচ্ছে সিনারিও বেসড হবে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল চ্যাপ্টারগুলো আমরা কিভাবে পড়াবো, যেহেতু আমাদের অবস্টেটিক্স দত্ত এবং গাইনি দত্ত থেকে ক্লাস নেওয়া হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এখানে অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি ভাগ করে দেওয়া আছে। তো অ্যানাটমি থেকে এই যে অবস্টেটিক্স দত্ত থেকে এরকম ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশন, প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন, ফিটাল স্কাল অ্যান্ড ম্যাটার্নাল পেলভিস, ভেরিয়েশন অফ ফিমেল পেলভিস, এই অবস্টেটিক্স দত্ত থেকে পড়ানো হবে। আর গাইনি দত্ত থেকে পড়ানো হবে অ্যানাটমি অফ দ্য ফিমেল পেলভিক অর্গান, ব্লাড ভেসেলস, লিম্ফেটিক ড্রেনেজ, ইনারভেশন অফ পেলভিক অর্গানস, মানে এখানে যে চ্যাপ্টারগুলো আমরা পড়াবো সেই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসে। তো আপনি দেখেন ফিজিওলজি থেকে আমরা এই অবস্টেটিক্স দত্তের 3, 4, 5, 6 এবং 34 নাম্বার চ্যাপ্টার পড়াবো। এখানে এই যে ফার্মাকোলজি আসবে, আর গাইনির আসবে হচ্ছে চ্যাপ্টার 5, 6, 7, 8, 30, 32। এখন তো কোনো ভাগ নাই, যেহেতু কোশ্চেনগুলো সব একসাথে আসবে, তো আমরা আসলে ক্লিনিক্যালটা বেসিকের সাথে সাথেই হচ্ছে প্রিপারেশনটা নিব। বেসিকের ক্লাসও চলবে, আবার ক্লিনিক্যালের প্রিপারেশনও চলবে, যাতে আমরা কোনোটাই যে বেসিক পড়ার পরে ক্লিনিক্যাল শুরু করব, তারপর আবার ক্লিনিক্যাল পড়তে পড়তে আবার বেসিক ভুলে যাব, এরকম না, মানে আমরা দুইটা প্রিপারেশনটা পাশাপাশি নিব। তারপর হচ্ছে প্যাথোলজির এই যে অবস্টেটিক্স দত্তের এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, গাইনি দত্তের এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো। এই ইয়াটা আপনাদেরকে প্রোভাইড করা হবে পিডিএফটা, তাহলে হচ্ছে আপনাদের ধারণা হবে যে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে ক্লিনিক্যাল থেকে। ক্লিনিক্যালের এই চ্যাপ্টারগুলো পড়ার পরে আর কিছু এডিশনাল টপিকস থাকে, যেমন অবস্টেটিক্স দত্তের 41 চ্যাপ্টার, ইমেজিং অন অবস্টেটিক্স, খুব প্রশ্ন আসে, আলট্রাসোনোগ্রাম, এমআরআই, তারপর হচ্ছে কোনটাতে রেডিয়েশন কত হয়, সিটি স্ক্যানের রেডিয়েশন কত, এগুলো কিন্তু প্রশ্ন আসে খুব। তারপরে চ্যাপ্টার 10 ইন গাইনোকোলজি, ইমেজিং টেকনিক ইন গাইনি অ্যান্ড লেজার, ইমেজিং টেকনিক গাইনের মধ্যে হচ্ছে হিস্ট্রোসালফিনজিওগ্রাফি, তারপর এমনি আলট্রাসোনোগ্রাফি, তারপর লেজার, এগুলো থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে চ্যাপ্টার 31 ইন গাইনোকোলজি, বেসিক প্রিন্সিপাল অফ রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, জিন থেরাপি ইন গাইনোকোলজি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে রেডিও থেরাপি এবং কেমোথেরাপি সাইড ইফেক্ট নিয়ে কোশ্চেন আসে, কেমোথেরাপিউটিক এজেন্টগুলো সম্পর্কে কোশ্চেন আসে। এরপর হচ্ছে কোন কার্সিনোমাতে কোন টিউমার মার্কারটা বাড়ে, এইসব প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে আসে। তো আমরা যেসব চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।
তো আমাদের মেডিকেল হায়ার স্টাডি আপনাকে কি প্রোভাইড করবে, মানে এই আপনার এফসিপিএস পার্ট 1 প্রিপারেশনে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা হচ্ছে আপনাকে বেসিক এবং ক্লিনিক্যাল সহ মোট 54টি লেকচার ক্লাস নেওয়া হবে। এছাড়া প্রত্যেকটা টপিক্সের এক্সাম ক্লাস নেওয়া হবে 28টি, আর রিভিউ এক্সাম নেওয়া হবে 11টি। এছাড়া লাস্টে বিসিপিএস স্ট্যান্ডার্ড যে 150 মার্কের যে 150 কোশ্চেনের যে এক্সাম মক যেটা হয়, এটা হচ্ছে একদম বিসিপিএস স্ট্যান্ডার্ড একটা মক টেস্ট নেওয়া হবে, 3টা মক টেস্ট নেওয়া হবে, যেটা হচ্ছে একদম আপনার মনে হবে যে আপনি পরে পরীক্ষা হলে গিয়ে মনে হবে যে আপনি আসলে আমাদের এফসি পরীক্ষা দিচ্ছেন, এরকম যারা প্রিভিয়াস পরীক্ষা দিয়েছে তাদের এরকমই এক্সপিরিয়েন্স। তারপরে সর্বমোট লাইভ এক্সাম রয়েছে 42টি। আমরা আপনাদেরকে 25,000 প্লাস কোশ্চেন সম্বলিত একটা আর্কাইভ প্রদান করব, যে আর্কাইভটাতে আপনি কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। যেমন একটা টপিক্স পড়ার পরে আপনি সেই টপিক্সের থেকে যে প্রিভিয়াস কি প্রশ্ন আমরা করেছি, এই আমাদের এত বছর ধরে যতগুলো পরীক্ষা হয়েছে, এই টপিক্সটা থেকে যে কোশ্চেনটা আছে আপনি সহজেই বের করতে পারবেন। তো বিষয়ভিত্তিক পিডিএফ, এছাড়া হচ্ছে মানে এই ক্লাস, পিডিএফ, লাইভ এক্সাম এবং সেন্ট্রাল আর্কাইভ, এগুলো ভর্তি ফি এখানে দেওয়া রয়েছে। তো আমাদের এফসিপিএস পার্ট 1 রিভাইজড লং ব্যাচ এটা তো স্টার্ট হবে 7 আগস্ট 2024 থেকে। এখানে এইগুলো আমি আগেই বলেছি যে কোর্স ডিটেলসে কী রয়েছে। এছাড়া আমাদের আরও করেসপন্ডিং কিছু ব্যাচ চলমান রয়েছে, যেমন রেসিডেন্সি ক্রাশ ব্যাচ মার্চ 2025, ডিপ্লোমা রিভাইজ লং ব্যাচ জুলাই 2025। এছাড়া আমাদের 2টা কোশ্চেন ব্যাংক রয়েছে, যেমন এমআরসিপি পার্ট 1 কোশ্চেন ব্যাংক, রেসিডেন্সি 14 ইয়ার্স কোশ্চেন ব্যাংক। আমরা এফসিপিএস এর জন্য কাজ করছি। এটা হচ্ছে আমাদের এই জানুয়ারি 2025 সালে গাইনি অপসের পার্ট 1 এর যে পরীক্ষার রুটিন, ক্লাসের রুটিনটা, এরা আমাদের সম্মানিত কোর্সের মেন্টরগণ। আর এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল টপিক্সের হচ্ছে বিষয়, আমরা কোন দিন কোন টপিক্সটা নিব। গাইনির প্রথমে অ্যানাটমি থেকে শুরু করব, তারপরে ধীরে ধীরে চ্যাপ্টার ওয়াইজ আগাবো। যে চ্যাপ্টারগুলো আমি বলেছি যে এগুলো ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো সবই এখানে রয়েছে। আপনি এটা দেখলেও বুঝবেন যে কোন চ্যাপ্টারগুলো আপনার প্রিপারেশনের দরকার। এই চ্যাপ্টারগুলো বাদে বাকি চ্যাপ্টারগুলো না পড়লে হয়, কারণ এতগুলো চ্যাপ্টার, 42টা 43টা চ্যাপ্টার সব দরকার নেই, সবগুলো থেকে প্রশ্ন পার্ট 1 আসেও না, ওগুলো থেকে পার্ট 2 এর জন্য দরকার। পার্ট 1 এর জন্য যতটুকু দরকার আমরা ওটুকু নিয়ে আলোচনা করব, এবং এটুকুই এনাফ। তো আমি আমাদের আর্কাইভ নিয়ে কথা বলছিলাম, যে আমাদের আর্কাইভটা হচ্ছে খুব একটা এনরিচড একটা আর্কাইভ, যেখানে অনেক বেশি কোশ্চেন রয়েছে। তো আপনি আপনার এনরোল করার পরে আমাদের মেডিকেল হায়ার স্টাডিতে আপনার এভাবে এক্সাম সেকশনে যাবেন, আর্কাইভ লেখা আছে এক্সাম সেকশন, সেখানে ঢুকবেন। সেখানে হচ্ছে সেন্ট্রাল আর্কাইভে আপনি প্রেস করবেন, এফসিপিএস সেন্ট্রাল আর্কাইভ, সেখানে আপনি চুজ করবেন এফসিপিএস গাইনি সেন্ট্রাল আর্কাইভ। তো গাইনির যদি ক্লিনিক্যাল কোশ্চেন আপনি পড়তে চান, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি ফাইব্রয়েড ইউটেরাস পড়তে চান, ফাইব্রয়েড ইউটেরাস লিখে সার্চ দিবেন, তাহলে ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে যত কোশ্চেন হয়েছে যাবৎকালে সব চলে আসবে এখানে সার্চ দেওয়ার পরে। যেমন দেখেন, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ ফাইব্রয়েড ইউটেরাস, হাইলিন ডিজেনারেশন। এটা লাইফ থ্রেটেনিং না, হাইলিন ডিজেনারেশনটা নর্মালি হতে পারে, ইটস নট লাইফ থ্রেটেনিং, এটা নিয়ে রোগী কন্টিনিউ করতে পারে, তাহলে এটা ফলস। ইনফেকশনও লাইফ থ্রেটেনিং না, এটা আমরা কন্ট্রোল করতে পারি। যদি সেপসিস হয়ে যায় তখন সেটা লাইফ থ্রেটেনিং, তাহলে এটাও ফলস। সিভিয়ার এনিমিয়া, তাহলে সিভিয়ার এনিমিয়াটা হচ্ছে লাইফ থ্রেটেনিং, এটা ট্রু হবে। টর্শন অফ দ্য সাবসেরাস পেডানকুলেটেড ফাইব্রয়েড, ঠিক আছে। এখন এই টর্শনটা সবসময় যে হচ্ছে লাইফ থ্রেটেনিং তা নয়। ফাইব্রয়েডের ক্ষেত্রে, ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে টর্শনটা লাইফ থ্রেটেনিং, বাট ফাইব্রয়েডের ক্ষেত্রে এটা লাইফ থ্রেটেনিং না, তাহলে এটা ফলস। তারপর ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ, এটা ও লাইফ থ্রেটেনিং হতে পারে। তাহলে এইখানে আমরা এক্সপ্লেনেশনে একদম দত্ত বইয়ের রেফারেন্সে তুলে দেওয়া হয়েছে যে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ লিওমায়োমা, যেমন দেখেন পারসিস্টেন্ট মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, কন্টিনিউড ভ্যাজিনাল ব্লিডিং থেকে সিভিয়ার এনিমিয়া হতে পারে, সিভিয়ার ইন্ট্রাপেরিটোনিয়াল হেমোরেজ হতে পারে, সিভিয়ার ইনফেকশন, এখানে শুধুমাত্র ইনফেকশন বলা হয়েছে, এটা যদি সিভিয়ার ইনফেকশন বলতো তাহলে উত্তরটা ট্রু হতো। আর সার্কোমা, এটাও লাইফ থ্রেটেনিং, তাহলে এই 4টা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন। একদম দত্ত বইয়ের রেফারেন্সটা আমরা দিয়ে দিয়েছি, আপনি এই কোশ্চেনটা পড়ে আপনি এই রেফারেন্সটা পড়বেন। তারপরে দেখেন এডিশনাল কি আছে, উপরে কমপ্লিকেশনগুলোও দেওয়া আছে, আপনি যখন এটা পড়বেন এটা কি বাদ দিবেন?
এটা বাদ দিবেন না অবশ্যই। এই উপরের এই জিনিসটাও একবার চোখ বুলাই যাবেন, তাহলে দেখবেন কি আপনি এটা কতবার যে পড়া হবে, একটা জিনিস বারবার পড়া হলেই জিনিসটা মাথায় থাকে। তো আমাদের সেন্ট্রাল আর্কাইভটা আপনাকে এভাবে হেল্প করবে। তো এছাড়া এভাবে আপনি প্রথমে আপনি টপিকস ওয়াইজ কোশ্চেন পড়বেন, তারপর প্রিভিয়াস এক্সাম কোশ্চেন পড়বেন, তারপর আমাদের আর্কাইভ সলভ করবেন, তারপর এক্সাম ডেতে এক্সাম দিবেন। এভাবে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আগাবো, এবং লাস্টের 1 মাসটা আপনি রিভিশনের জন্য রাখবেন। এটা হচ্ছে একটা কমপ্লিট প্রিপারেশনের ধাপ। তো আর এরপর তো এক্সাম হলের জন্য কিছু আছে যে আপনি এত বেশি প্রিপারেশন নিচ্ছেন, 5-6 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন একটা পরীক্ষার জন্য, কিন্তু আপনার এক্সাম স্ট্র্যাটেজি আপনাকে পাস করতে সাহায্য করবে। অনেক প্রিপারেশন নেওয়ার পরও দেখা যায় অনেকে পাস করেন না, আবার একদম কম প্রিপারেশন নিয়ে অনেকে পাস করেন। তো এই এক্সাম স্ট্র্যাটেজিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষায় পাস করার জন্য। তো এর মধ্যে কিছু সারাউন্ডিংস স্ট্র্যাটেজি আছে, আবার কিছু আপনার পরীক্ষা হলে স্ট্র্যাটেজি আছে। সারাউন্ডিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনি পরীক্ষার হলে অবশ্যই আগে পৌঁছাবেন। ঢাকা শহরের জ্যামের যে অবস্থা, আর্লি মর্নিং যাবেন, এক্সামটার মানে আগের দিন কমন টপিকসগুলো আপনি রিভাইজ দিবেন। পরীক্ষার হলে অবশ্যই কারোর সাথে কথা বলে সিপিএস পার্টন প্রশ্ন আপনি সলভ করবেন না। আপনার দেখবেন যে পরে এটা নিয়ে রিগ্রেট হবে যে আপনি যেটা মনে করছিলেন ওইটাই উত্তর, কিন্তু আপনি আরেকজনের কথা শুনে যেটা উত্তর দিচ্ছেন ওটা আসলে উত্তর না। তাই নিজের উপর ভরসা রাখবেন, এবং স্টে কনফিডেন্ট অ্যান্ড ফুল ট্রাস্ট ইন গড। অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য চাইতে হবে। এই পুরা জার্নিতে আপনি যেন সুস্থ থাকেন, সুস্থ মেন্টালি পেস থাকেন, সেভাবে প্রিপারেশন নিতে পারেন, কারণ সুস্থতা সৃষ্টিকর্তার একটা বড় নিয়ামত। আর নো কোশ্চেন সলভিং, মানে এটা আগের কথা, একদিনই পরীক্ষা হবে, কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই। তো এটুকুই। আর আমরা মেন্টররা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, থাকবো ইনশাল্লাহ। এবং আপনাদের আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে। আপনারা সেখানে প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে এটার উত্তর ভুল আছে, তাহলে আপনারা আমাদের ওই গ্রুপে লিখবেন। আমরা সেটার উত্তর যদি ভুল থাকে তাহলে সেটা কারেকশন করে দিব। আর তারপর কোনো যদি টপিকস আপনাদের জানার থাকে সেটা জানতে পারবেন, সেটার জন্য আপনারা আমাদেরকে নক করতে পারবেন, ইন্ডিভিজুয়াল নক করতে পারবেন। তো ইনশাল্লাহ মেডিকেল হায়ার স্টাডির সাথে থাকলে আপনারা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। তো এইটুকুই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের প্রিপারেশনটা সুন্দর হোক।